আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুলে যে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলুন শুরু করা যাক। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি ইতালীয় গণিতবিদ ছিলেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, যা 1494 সালে লুকা প্যাসিওলি আবিষ্কার করেছে। ব্যবসার ভাষা তথ্য ব্যবস্থা বলা হয় হিসাব বিজ্ঞানকে। ব্যবসার তথ্য ব্যবহারকারীর দুটি পক্ষ থাকে, অভ্যন্তরীণ ও বাহ্যিক। মালিক ব্যবস্থাপককে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাকি যারা আছে কর কর্তৃপক্ষ, পাওনাদার বাহ্যিক ব্যবহারকারী। চালান তৈরি করে বিক্রেতা। বিক্রেতার নিকট চালান বহি চালান, ক্রেতার নিকট চালান আন্তঃচালান। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ভিত্তি চালান। ক্যাশ মেমো নগদে ক্রয় বিক্রয়ের প্রমাণ ও দলিল ক্যাশ মেমো। ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। ক্যাশ মেমো তৈরি করা হয় 3 সেট। লেনদেনের প্রমাণ দলিল ভাউচার। আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার বানাই ও ব্যয়ের জন্য আমরা ডেবিট ভাউচার বানাই। যেমন বেতন প্রদানের জন্য আমরা ডেবিট ভাউচার বানাবো। নোট ক্রয় ফেরত জাবেদার ভিত্তি ডেবিট নোট, ডেবিট নোট বানায় ক্রেতা। বিক্রয় ফেরত জাবেদার ভিত্তি ক্রেডিট নোট বানায় বিক্রেতা। ব্যবসায় আমরা 5 ধরনের হিসাব দেখি। যারা সুবিধা গ্রহণ করে, সুবিধা গ্রহীতাকে ডেটর, সুবিধা দাতাকে ক্রেডিট করা হয়। হিসাবের বই 2টি। হিসাবের প্রাথমিক বই জাবেদা। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। অন্যদিকে সকল বইয়ের আছে খতিয়ান। খতিয়ান সংরক্ষণ করা বাধ্যতামূলক। খতিয়ানে আলাদা আলাদা শিরোনামে লেনদেন লিপিবদ্ধ করা হয়। হিসাব চক্রের ধাপ আছে 10টি। এখানে গুরুত্বপূর্ণ ধাপগুলো দেওয়া হয়েছে, যেমন তৃতীয় ধাপ জাবেদা, চতুর্থ ধাপ খতিয়ান, পঞ্চম ধাপ র্যামিল, সপ্তম ধাপ কার্যপত্র, অষ্টম ধাপ মোস্ট ইম্পর্ট্যান্ট ধাপ আর্থিক বিবরণী। তারিখের ক্রম অনুযায়ী লেনদেন লিপিবদ্ধ করা হয় জাবেদায়। কার্যপত্র প্রস্তুত ঐচ্ছিক ধাপ। বহুকর বিশিষ্ট বিবরণী বলা হয় কার্যপত্রকে। 50,000 টাকায় ক্রয় করা মেশিনের বহন খরচ 1,000 টাকা, সংস্থাপন ব্যয় 1,000 টাকা। মোট মূলধন জাতীয় ব্যয় কত হবে? সব খরচ যোগ করে 52,000। মেশিনটি যদি 60,000 টাকায় বিক্রয় করি, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কত হবে? যে সম্পূর্ণ টাকাটা পাচ্ছি 60,000, এটা আমার প্রাপ্তি থেকে ব্যয় বাদ দিলে আয় পেয়ে যাব। বিশেষ জাবেদা 6 প্রকার: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। প্রকৃত জাবেদা বিশেষত 4 প্রকার, যেমন হচ্ছে বকেয়া অগ্রিম সমন্বয়ের জন্য আমরা সমন্বয় জাবেদা দিই, ভুল সংশোধনের জন্য সংশোধনী জাবেদা দিই। মুনাফা জাতীয় আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধের জন্য আমরা সমাপনী জাবেদা দিয়ে থাকি। তার মানে উত্তোলন হিসাব বন্ধ করব সমাপনী জাবেদার সাহায্যে। 1 বছরের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব অন্য বছর নিয়ে যাওয়ার জন্য আমরা প্রারম্ভিক জাবেদা দিয়ে থাকি। তার মানে হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করব সমাপনী জাবেদার মাধ্যমে, আসবাবপত্র হিসাব অন্য বছর নিয়ে যাব প্রারম্ভিক জাবেদার মাধ্যমে। বাট্টা 2 প্রকার: নগদ বাট্টা ও কারবারি বাট্টা। কারবারি বাট্টাকে ব্যবসায়িক বাট্টা বা ক্রয় বিক্রয় বাট্টাও বলা হয়। কারবারি বাট্টার হিসাব রাখা হয় না। নগদ বাট্টা দেনা পাওনা নিষ্পত্তির সময় আমরা যে বাট্টাটা দিয়ে থাকি বা পেয়ে থাকি সেটা নগদ বাট্টা। হিসাব বিজ্ঞানে নগদ বাট্টার হিসাব রাখা হয়। নগদ বাট্টা পাওয়া যায় নগদান বইয়ে। 2/10 × 30 মানেটা হলো 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে আমাকে 2% বাট্টা দেওয়া হবে, আর 30 দিনের মধ্যে আমার মূল্যটা পরিশোধ করতেই হবে। এই যে এখানে 2% বাট্টার কথা বলা হয়েছে, এটা আসলে কোন ধরনের বাট্টা? এই 2% বাট্টাকে আমরা বলে থাকি নগদ বাট্টা। এখন আসা যাক খতিয়ানে। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। জাবেদা সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান সংরক্ষণ বাধ্যতামূলক। খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ হলো পোস্টিং, পরবর্তী ধাপ হলো ব্যালেন্সিং। খতিয়ান 2 প্রকার: মূল খতিয়ান ও সহকারী খতিয়ান। মোট দেনাদার, মোট পাওনাদারের হিসাব পাওয়া যাবে সাধারণ খতিয়ানে। অন্যদিকে পৃথক পৃথক দেনাদার, পৃথক পৃথক পাওনাদারের হিসাব পাওয়া যাবে সহকারী খতিয়ানে। তার মানে করিমের হিসাব পাবো আমরা সহকারী খতিয়ানে। র্যামিল হিসাব চক্রের 5ম ধাপ। র্যামিল তৈরির উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। খতিয়ানের উদ্ধৃত নিয়ে র্যামিল প্রস্তুত করা হয়। IASC এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। এই কমিটি র্যামিলের কোনো সুনির্দিষ্ট ছক প্রদান করেনি, তাই র্যামিল প্রস্তুতির সময় আমরা নিজেদের ইচ্ছে মতো একটা ছক ব্যবহার করে থাকি। খতিয়ানের উদ্ধৃত নিয়ে সাধারণত আমরা র্যামিল প্রস্তুত করে থাকি। র্যামিলের ভুলসমূহ। র্যামিলে বিশেষত 2 প্রকার ভুল হয়: নীতিগত ভুল, আরেকটা হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুলটাকে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন মনে করা এবং মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন মনে করা।
হিসাব বিজ্ঞানের জ্ঞানের স্বল্পতার জন্য নীতিগত ভুল হয়ে থাকে। যেমন আসবাবপত্রের পরিবহন ব্যয়কে আসবাবপত্র হিসাবে হিসাবভুক্ত না করে পরিবহন হিসাবে হিসাবভুক্ত করা হলো নীতিগত ভুল। বা আমরা বলতে পারি যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন ব্যয়কে যন্ত্রপাতি হিসাবে হিসাবভুক্ত না করে আমরা যদি পরিবহন হিসাবে হিসাবভুক্ত করি তাহলে নীতিগত ভুল হয়েছে। বাদ পড়ার ভুলটা কি? বাদ পড়ার ভুলটা হচ্ছে লেনদেন যদি কোনো একটি লেনদেন যদি আমরা জাবেদায় না লিখি তাহলে কি খতিয়ানে লেখা হবে? জাবেদায় না লিখলে খতিয়ানেও লেখা হবে না, আর খতিয়ানে না লিখলে র্যামিলেও লেখা হবে না। লেনদেনটা বাদ পড়ে যাবে, সেটাকে বাদ পড়ার ভুল বলা হয়ে থাকে। অপরদিকে আরও কিছু ভুল আছে। লিখার ভুল, টাকার অঙ্ক কম বেশি হওয়া, যেমন 5,000 টাকার পণ্য ক্রয় করাকে 4,000 টাকা লিখা, আর বেতন প্রদান 5,000কে 3,000 লিখে, এটা লিখার ভুল। বেদাখিলার ভুল হলো একটি হিসাবের জায়গায় অন্য হিসাবকে ডেবিট আর ক্রেডিট করা, যেমন সাব্বিরকে 5,000 টাকা পরিশোধ করে আমি সাব্বির হিসাবকে ডেবিট না করে রহিম হিসাবকে ডেবিট করেছি, এটা বেদাখিলার ভুল। পরিপূরক ভুল হলো যখন আমরা ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ভুল করে থাকি, দুই দিকেই সমান পরিমাণে ভুল হয়ে থাকি। অনিশ্চিত হিসাব তৈরি করা হয় সাময়িক সময়ের জন্য, সংশোধনী জাবেদার মাধ্যমে আমরা অনিশ্চিত হিসাবটা বন্ধ করে থাকি। বেতন হিসাবকে 500 টাকা ডেবিট করে ক্রেডিট করলেও অনিশ্চিত হিসাব হবে 1,000 টাকা। মানে আমার কোনো একটা হিসাব যদি ভুল এন্ট্রি করা হয় তাহলে 2 দিয়ে ইন্টু করে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। আইএসি 01 অনুযায়ী আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। আর্থিক বিবরণীর 5টি অংশ আছে। বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করে থাকি। আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা সম্পদের মালিকানা সত্ত্বর পরিমাণ জেনে থাকি। মূলধন জাতীয় লেনদেন নিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, অন্যদিকে মুনাফা জাতীয় লেনদেন নিয়ে বিশদায় বিবরণী প্রস্তুত করে থাকি। ব্যবসায়িক এখন আছে ব্যবসায়ের আর্থিক বিবরণী নীতিসমূহ। ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা দুইটি পক্ষ। চলমান ধারণা নীতি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলবে। এই নীতি অনুযায়ী লেনদেনকে মূলধন ও মুনাফা জাতীয় 2 ভাগে ভাগ করা হয়। হিসাবকাল সাধারণত 1 বছরের হয়ে থাকে। বকেয়া ধারণা নীতি অনুযায়ী আমরা বিশদায় বিবরণী প্রস্তুত করি। এমসিকিউতে আসবে কোন নীতি অনুযায়ী বিশদায় বিবরণী প্রস্তুত করি? বকেয়া ধারণা নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী লেনদেনকে মূলধন মুনাফা জাতীয় 2 ভাগে ভাগ করা হয়? সেটা হচ্ছে চলমান ধারণা নীতি অনুযায়ী। রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কুড়িনকে খরচ হিসেবে দেখিয়ে থাকি। এই নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের কম মূল্য দেখায়। কোন নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের কম মূল্য দেখায়? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদকে আমরা বাজার মূল্যে লিপিবদ্ধ না করে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করে থাকি। সামঞ্জস্যতার নীতি অনুযায়ী আমরা প্রতি বছর একই পদ্ধতিতে হিসাব রাখি, হয়তো একতরফা বা দুতরফা, কিন্তু একই পদ্ধতি। বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি ক্রয়কে আমরা সম্পদ হিসেবে না দেখিয়ে খরচ হিসেবে দেখিয়ে থাকি, কারণ এটি হচ্ছে কম মূল্যের হয়ে থাকে। তাছাড়া আর কিছু এমসিকিউ দেখতে হবে, যেমন লেনদেন অর্থ গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। ব্যবসায় 2 ধরনের লেনদেন হয়ে থাকে, যেমন অভ্যন্তরীণ ও বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন হলো অবচয়, আগুনে বিনষ্ট পণ্য, অবলোপন, যেটা শুধু প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন হয়। বাহ্যিক লেনদেন হলো যেখানে 2টা প্রতিষ্ঠান জড়িত, যেমন রহিম ব্রাদার্স হতে পণ্য ক্রয় করা। ব্যবসায়ের চালিকা শক্তি বলা হয় নগদ অর্থকে। নগদান বই 4 প্রকার: 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা ও খুচরা। 1 ঘরা নগদান বই সর্বদা প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত। নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়। পুঞ্জীবিত অবচয়কে বলা হয় বিপরীত সম্পদ। ক্রয় ফেরতকে বলা হয় বিপরীত ব্যয়। কেন? যে জিনিসটা আমার সম্পদ কমাবে, ব্যয় কমাবে, সেটাকে বিপরীত সম্পদ বা বিপরীত ব্যয় বলা হয়ে থাকে। আশা করছি এগুলো পড়লেই এমসিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।